আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মরফোলজি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন সঙ্গীতা এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মরফোলজি। আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষার তত্ত্বাবধান আমি করছি এবং সেই সঙ্গে সেই রুমে পাহারা দিচ্ছি। একটি মেয়েকে দেখেই আমার বুকটা কেমন জানি ছ্যাঁত করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। এই মুখ আমার অতি সুপরিচিত। মনে হলো অনেকদিন আগে একে চিনতাম আমি ওর মুখের দিকে তাকিয়ে ভাবছি একে কোথায় দেখেছিলাম, প্রথম যৌবনের কোন দিনে। হঠাৎ চমক ভাঙল। কে জানে কি মনে করবে আবার। আমি প্রৌঢ় অধ্যাপক, ওরা অন্য কলেজের মেয়ে, আমাকে চেনে না। কি ভাববে কে জানে। মেয়েটির ব্যাপার দেখে বুঝলাম সে বেশ ফাঁপড়ে পড়েছে। দুটো প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অন্যটি মরফোলজির। মেয়েটি একটি লতার অংশ সরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটাকে রাঙাতে পারছে না। 3-4 বার ধরে চেষ্টাও করল। ওর হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি বুঝলাম মেয়েটা এই ক্লাস কখনো মন দিয়ে করেনি। হয়তো সিনেমা দেখে বেরিয়েছে, ক্লাসে ফাঁকি দিয়ে এখন সে নিজেই ফাঁকে পড়েছে। কাছে গিয়ে বললাম, কি হচ্ছে? সেকশনটা স্টেইন নিচ্ছে না, জড়িয়ে যাচ্ছে। তা তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতেই তো শেখনি। অত মোটা করে সেকশন কেউ কাটে? তাছাড়া দেখছো না এই লতায় লাল হড়হড়ে আঠা হয়েছে। ওটা অ্যালকোহল দিয়ে ধুয়ে না নিলে স্টেন নেয় কখনো? ওটা অ্যালকোহল দিয়ে ওয়াশ করে নাও। মেয়েটি আমার কথায় অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু মা লক্ষ্মী দেখলাম সিনেমা দেখেই কাটিয়েছেন, লেখাপড়া কিছুই করেননি। বললাম, ও কি, ওটা কি করছো? তুমি অ্যালকোহলে ধুতে জানো না? গ্রেডে তোলো, নইলে সেকশনটা গুলিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপর 70, তারপর 90, তারপর অ্যাবসোলিউট অ্যালকোহলে তোলো। কেন? লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগল, লাইজল দিয়ে এখন ধোবে কেন? অ্যাবসোলিউট অ্যালকোহলে আগে তোলো। দেখলাম ওর হাত কাঁপছে। এই কাজ এর আগে কখনো করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি। আমার বড্ড মায়া হলো। বললাম, ছেড়ে দাও খুকি, তুমি বরং ওই মরফোলজির কোয়েশ্চেনটা ট্রাই করো, আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলাম। নরেন আমারই ছাত্র। তাকে বললাম, নরেন, এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসে দাও তো। নরেন আমার মুখের দিকে তাকিয়ে সেকশনটা হাতে নিয়ে চলে গেল। হয়তো ভাবল নিশ্চয়ই সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনিভাবে সাহায্য করছে বুড়ো। একটু পরে নরেন বেশ চমৎকারভাবে নিপুণ হাতে সেকশনটা স্লাইডের ওপর বসিয়ে কানাদা বাল্লাম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিল। আমি নিয়ে গিয়ে বললাম, এই নাও খুকি, তোমার সেকশন। তার প্রশ্নের উত্তর এই রকম বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতায় হাসল। অনেকদিন আগে এই হাসি কোথায় যেন দেখেছি। এই হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবনে দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্মৃত অরুণ রাগের সেই শুভক্ষণটি আজও কি ভুলেছি? মৃদু কৌতূহলে প্রশ্ন করলাম, তোমার নাম তো দেখছি নীলিমা বসু লেখা রয়েছে, তা তোমাদের বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোডে। ডক্টর বিভাস বসুকে চেনেন? ডক্টর বি বসু, আই স্পেশালিস্ট? হ্যাঁ, তিনি আমার বাবা। ও, আই সি। আমার মাথাটা ঘুরে গেল। ডক্টর বিভাস বসু নির্মলার স্বামী।
নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন ঢুকি সেই দিনেই প্রথম দেখা। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি। বয়স তখন 19। চোখে প্রথম যৌবনের রঙিন নেশা টেশা একেবারেই ছিল না বললে ভুল বলা হবে। সে যতই অধ্যয়ন পরায়ণ ভালো ছেলে হই না কেন, সেই নেশার ঘোরেই বোধহয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হয়েছিল প্রথম দর্শনেই। ছিপছিপে সুন্দরী মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভ্রু, দিব্য দেখতে মুখখানা, পরনে নীল রঙের শাড়ি, গায়ে ফুল হাতা ব্লাউজ, হাতে কয়েক গাছা সরু চুড়ি, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা মোটেই তার মধ্যে নেই, আছে বিদ্রোহিণীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ওর সতর্ক এবং সজাগ দৃষ্টি পুরুষ জাতিকে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না। আমি সেই ধরনের মেয়ে মোটেই নই। সেই জন্যই যত দিন যেতে লাগলো আমি ওর প্রতি তত বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন জানতাম না যে আমার জীবনটা একেবারে মাটি করে দেওয়ার জন্যই ও এসেছে। আজ এই 45 বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও আমি অকৃতদার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া, যা খুশি বলতে পারেন। এই এত বয়সে এসেও সারা জীবনের জন্য আমি তৃপ্তি পাইনি, মনে সুখ পাইনি, নিজের বলতেও কাউকে পাইনি। টাকা রোজগার করতে হয়, রোজগার করে যাচ্ছি। কলেজে অধ্যাপনা করতে হয়, করে যাচ্ছি। জীবন ধারণ করতে খেতে হয়, খেয়ে যাচ্ছি। কিন্তু আমার এই জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকেরই এইরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে, আবার সেই নেশা কাটিয়েও ওঠে। কিন্তু আমার মতো এমন উচ্ছন্নে যায় কি? যাক, সেসব কথা। কেমন করে কি হলো তাই বরং আজ বলি। আমাদের ক্লাসে অনেকগুলো মেয়ে ছিল। কেউ বিএসসি পাশ করে এসেছে, কেউ আইএসসি পাশ করে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে। একজনের নাম শকুন্তলা সেন। শ্যামবর্ণা, দোহারা চেহারা, বড় বড় চোখ, মুখশ্রী মন্দ নয়, হাতের কবজির কাজটা বড্ড মোটা বলে মনে হতো। শকুন্তলা বড় শান্ত মেয়ে ছিল, কোনো দিকে তাকাতো না, এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। একজনের নাম ছিল সুনীতি। তার পদবি আমার এই মুহূর্তে মনে নেই। ওর রং ছিল খুব ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা, একটু ফ্লার্ট টাইপের মেয়ে। ক্লাসের ছেলেদের নাচিয়ে বেড়াতো। আরেকজনের নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়। সেকেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসেবেও মন্দ নয়, অতি চমৎকার গঠন এবং নিজেকে খুব পরিপাটি করে রাখত। খুব শৌখিন মেয়ে, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়ত। এটিকেও ফ্ল্যাট টাইপেরই বলা চলে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসতো ওরই কোনো এক সম্পর্কের বোন, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার থেকেও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ গোছের, 7 চড়ে রা কাটে না এমন ধরনের। আর একজন গরিব ঘরের মেয়ে ছিল। ওর নাম বেলা চক্রবর্তী। মোটা সোটা, ফর্সা, সাদাসিধে, সুতির শাড়ি পরে আসতো, সাথে সাদা ফুলহাতা ব্লাউজ। সকলের সঙ্গেই মিশত, সকলের সঙ্গেই হেসে হেসে কথা বলতো। বুদ্ধিশুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20 মধ্যেই। সেদিক থেকে বলতে গেলে আমরা প্রায় সমবয়সী ছিলাম সকলে। 1-8 বছরের বেশি কম হতে পারে। একমাত্র শকুন্তলা ছিল আমাদের চেয়ে বয়সে 3-4 বছরের বড়। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলা দি। যাকে তো কলেজের প্রথম প্রথম যেমনটা হয়ে থাকে, ক্লাস শুদ্ধ সব ছেলে ঢলে পড়ল মেয়েদের দিকে, যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে আর কি। সকলেই প্রাণপণে চেষ্টা চালাতে লাগলো। মাস দুয়েকও যায়নি ফার্স্ট ইয়ারের এমবি ক্লাস, এর মধ্যেই বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেষারেষি। এক একজন মেয়ের পেছনে 4-5 জন বা তার থেকেও অধিক সংখ্যক ছেলে।
থার্ড ইয়ারের ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইভস্যাম পড়ত। আমরা কলেজে ঢুকেই শুনি সারা মেডিকেল কলেজের ছাত্র তার জন্য পাগল। এই ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকাল লেখা থাকা উচিত মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা এবং বহু সংখ্যক ছেলের উচ্ছন্নে যাওয়ার জন্য এই মেয়েটি দায়ী। 4-5 জন বাবার সম্পত্তি ছেলের দ্বারা সমর্পিত হয়েছে এই দেবীর বেদিমূলে অর্ঘ্যস্বরূপ। তবুও এনার আকাঙ্ক্ষা মেটেনি। তাই মিস ইভস্যামকে আমি দেখলাম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। খুব চটকদার সুন্দরী, বয়স 22-এর বেশি নয়, একেবারে বিদ্যুৎলতা। তবে আমি দূর থেকেই দেখেছি এই পর্যন্ত। আরও অনেকবার দেখেছি লম্বা করিডোরে পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা বলার মতো বা নড করার মতো সহৃদয়তা মিস ইভস্যামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে পাত্তা দিত না, দিতে যাবেই বা কেন। তার স্তাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেনও ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্ররাও ছিল, শোনা যায় 2-1 জন অধ্যাপকও ছিলেন। আমি বরাবরই ছিলাম লাজুক আর গম্ভীর প্রকৃতির। আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র, লেখাপড়া ছাড়া কিছু বুঝতামও না। মেয়েদের সংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরদিন অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে তাকানো ছিল আমার পক্ষে বেশ কঠিন ব্যাপার। এসব অবশ্য আজকের দিনের কথা নয়, কথা হচ্ছে 26 বছর আগের। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জগতের জীব বা ওই দেবী টেবি বলে গণ্য হতো আর কি। তা মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঢলে পড়ে ওদের দিকে, ওদের নিয়ে যদি হুড়োহুড়ি বাঁধিয়ে দেয়, সে আর এমন কি আশ্চর্যের কথা। এই আবহাওয়ার মধ্যে আমি ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারে 3-4 মাস কাটিয়ে দিলাম। এর মধ্যে নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গেছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকু হয়ে গেছে। আরও কয়েকটা ছাত্র চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়াকে বা সুনীতিকে নিয়ে মোটর বিহার করত, কলেজের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করত, গেটের কাছে দাঁড়িয়ে একসাথে ট্রামে উঠত। অবশ্য এতে আর আমার কি ছিল, ক্লাসে এসে নির্মলার দিকে চেয়ে থাকতাম যখনই সুবিধে হতো তাকিয়ে দেখার। ভয় হতো, বুক টিপটিপে করত যদি নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে তাকিয়ে আছি, ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। অবশ্য সেটাও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে তাকাতে গিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমার আগেই ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কেন নির্মলা আমার দিকে অমন তাকিয়ে আছে? আমাকে কি ওর ভালো লাগে? না হলে কেন তাকাবে আমার দিকেও? আমার চেহারার বর্ণনা সকলের কাছে শুনেছি ভালোই। চিরকাল এই কথা শুনে এসেছি আত্মীয় অনাত্মীয় সকলের মুখ থেকেই। আয়নায় নিজের চেহারা দেখেও খারাপ মনে হয়নি কোনোদিন, এবং দেখতে ভালো বলে বিয়ের সম্বন্ধও 2-1টা আসতে আরম্ভ করেছিল বড় ঘর থেকে। আমাদের অবস্থা ভালো, কলকাতায় 3-4টে বাড়ি ভাড়া থেকে মাসিক আয় মন্দ হতো না। তারপরে আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায় নাম করা ভালো ছেলে, বিয়ের সম্বন্ধ আসার অপরাধ কি? একদিনের কথা আমার আজও মনে আছে। কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে মাঠে নেমেছি, উদ্দেশ্য কলেজ রেস্তোরাঁ থেকে 1 পেয়ালা চা খেয়ে নেব। এমন সময় আমার পেছন থেকে কে যেন মৃদুস্বরে ডাকলো, শুনুন। আমি চমকে উঠে ফিরে তাকালাম। নির্মলা, নির্মলা আমাকে ডাকছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম একবার, না, আর তো কেউ কোনো দিকে নেই। আমাকেই সে ডাকছে বটে। আমি বললাম, আমাকে ডাকছেন? নির্মলা বোধ হয় আমার আনাড়ি আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠে তখনই মিলিয়ে গেল।
বলল, আপনাকেই ডাকছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি প্রফেসর গুপ্তের নোট টুকেছেন? হ্যাঁ টুকেছি। খাতাটা কাইন্ডলি দেবেন একদিনের জন্য, কালই ফেরত দেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যে কদিন ইচ্ছে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, আমি কালই ফেরত দিয়ে দেবো। এই নিন। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্ব বখাটে ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে কোথা থেকে কে জানে আবির্ভূত হলো। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পেছন ফিরে তাকালো একবার। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে গেল। সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বের করে বলল, এ বাবা, ভালো ছেলে, হ্যাঁ, ডুবে ডুবে জল খাচ্ছ? আমার ভারী রাগ হলো, লজ্জাও হলো। আসলে সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। এত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমি ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে ঘৃণা করতাম, আর ওরাও ভালো ছেলে বলে আমায় ঘৃণা করত। সব কলেজেই বখাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে। তা আমি বললাম, কি মানে? আমি ধরে ফেলেছি, নির্মলা সরকারের সঙ্গে জমালে কবে থেকে তলায় তলায়? হ্যাঁ বাবা, হাতে নাতে ধরে ফেলেছি আজ। কি সব আজে বাজে কথা বলছেন? উনি আমার কাছ থেকে আজই কেমিস্ট্রির নোট চেয়ে নিলেন। আজই? মানে আজই? হ্যাঁ, এই সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে সেই দিনই? সত্যি বলছি। বেশ 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 বাবা বেশ, আমি বলে দিচ্ছি, বেশি ওর দিকে নজর দিও না। হ্যাঁ, হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ ডুয়েল লড়বে তোমার সঙ্গে। সে বড় লোকের ছেলে, নির্মলার জন্য সে নিজের জমিদারি বিলিয়ে দেবে বলেছে। পয়সা খরচ করতে সে কিন্তু পিছপা হবে না। হ্যাঁ, এই বলে রাখলুম। সেদিক থেকে বলতে গেলে বাপের জমিদারি আমারও আছে, এই জেনে রাখবেন। কথাটা শেষ করে আমি রেস্তোরাঁর দিকে এগিয়ে চললাম। ওদের মতো ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলাম গড়ের মাঠে। চিনে বাদাম চিবোতে চিবোতে কতক্ষণ ভাবলাম আজকের কথা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে অতি পবিত্র। তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এই তো এত মেয়ে আছে কলেজে, কিন্তু ওকেই আমার এত ভালো লাগে কেন? এর অবশ্য কোনো জবাব আমার কাছে নেই। তবে সেই নির্মলা আজ আমার সঙ্গে কথা বলেছে নিজে থেকে। সে নোট চেয়ে নিয়ে যাওয়ার বাহানাতেই হোক আর যাই হোক, প্রশ্ন হচ্ছে কেন আমারই নোটও নিয়ে গেল? কলেজে তো কত ছেলে রয়েছে, ভালো ছেলে বলে যদি নিয়ে থাকে তাহলে তো মধুপ্রসাদ না মাধবপ্রসাদ কি একটা নাম যেন ছেলেটার একটা ছাত্র আছে, সে তো আমার চেয়েও ভালো। অবশ্য এটা আমি শুনেছি তাদের কাছে যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই হোক, সে রয়েছে তো রয়েছে, কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব সুন্দর। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। পরের দিন রবিবার। নেশার ঘোরে সারাটা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে কথা বলেছে। অবশ্য ওর সঙ্গে আর দেখা হবে না। আমি বিদেশে চলে যাব, অনেকদিন পর ফিরব। ওকে দেখিয়ে দেব আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমায় দেখে অবাক হয়ে যাবে। এই সব সংকল্প অবশ্য আমার সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমার খাতা ফেরত দিল এবং আমিও সহজভাবেই নিলাম। এরপর মাঝে মাঝেই ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরতও দেয় 2-3 দিন পর। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নিতে যাওয়ার সময় গলা শুকিয়ে যায় আমার, বুক ঠিপ ঠিপ করে, কোনো কথাই মুখ দিয়ে বের হয় না। কোনো একটা কথাও যদি বেরোতো তাহলেও না হয় হতো, কিন্তু দেখলাম সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারি না। অবশ্য সহজভাবে চলতে চেষ্টা করি, বাইরে দেখাই সম্পূর্ণ সহজভাবেই চলছে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক আড়ষ্ট ও মুখ চোরা হয়ে যায়। জিভ শুকিয়ে আসে কেন কে জানে। বুকের ঠিপ ঠিপ শব্দটা ও যেন শুনতে পাবে বলে মনে হয়,
কিসের একটা ঢেউ যেন গলা পর্যন্ত পৌঁছে গলার স্বরটা আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার এইভাবেই কেটে গেল। অন্য কোনো মেয়ের দিকে আমার মন নেই। তাদের মধ্যে অনেকেই কথা টথা বলে আমার সঙ্গে, অত্যন্ত সহজভাবেই মিশি তাদের সাথে আমি। দু একজনকে চাও খাওয়াই কলেজের মধ্যে বাইরে, কিন্তু নির্মলার বেলায় সব কেমন জানি গোলমাল হয়ে যায়। তবে এসব তো অতি সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা ও মনোকষ্ট। সেই যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে, ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছি আমি, অথচ কাউকে বলতে পারি না সেই দারুণ যন্ত্রণা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি সেই সময়টার আবার ওর সঙ্গে আমার কখন দেখা হবে। 8টা বাজে, এখনো 3 ঘন্টা। 11টায় ক্লাস, 10টা বাজলো তো অমনি শুরু হয়ে গেল। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওর সঙ্গে সব কথা খুলে বলবো, কিংবা আশা করি ও হয়তো আজ আমাকে বলবে চলুন আজ আমরা কোথাও বেরিয়ে আসি। কিন্তু সেরকম কিছুই ঘটে না। কি যে সব যন্ত্রণার দিন গেছে আমার, এখনো মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। ভগবানকে বলি এমন অবস্থা যেন আমার অতি বড় শত্রুরও না হয়। পুরো 1.5 বছর সহ্য করলাম সেই যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজ ছেড়ে দেব। এরকম যন্ত্রণা আর বেশি দিন সহ্য করতে পারবো না, অসহ্য হয়ে উঠছে আমার পক্ষে। বাড়িতে বলে কয়ে রাজি করালাম। বললাম ডাক্তারি পড়ায় মন নেই আমার, এবার মরা কাটা শুরু হবে, আর ওই মরা কাটা আমার দ্বারা হবে না। আমি মেডিকেল কলেজ ছেড়ে দেবো, বিএসসি পড়ব। এই সময় একদিন একটা ঘটনা ঘটল। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলাম ওর হোস্টেলে গিয়ে খাতাটা নিয়ে আসব। খুবই দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হরিলাল বাবুর নাম করা ক্লাস। টু শব্দটি করার জো ছিল না কোনো ছাত্রছাত্রীর। ফিরিঙ্গি ছাত্রগুলো পর্যন্ত চুপ করে থাকত। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন বাবু? মিস निर्मला सरकार आছেন, सेकेंड ईयर। इस स्लिप में आपका नाम लिख दीजिए, मेट्रन के पास ले जाना होगा। এই বলে দারোয়ান তো চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে তখন বিরাট তোলপাড় শুরু হয়ে গেছে। মুখ শুকোতে আরম্ভ করেছে। মনকে বোঝালাম আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ। নির্মলার জন্য তো আমি আসিনি, আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার নোট বই আমি চেয়ে নেব না, এতে আর কি এমন ব্যাপার? নির্মলা যদি কিছু মনে করে তো করবে, ও আমার আর কিছু এসে যায় না। একটু পরে দেখি দারোয়ান ফিরে আসছে। আমার বুকের মধ্যে যেন গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকিউমের সৃষ্টি হলো হঠাৎ। দারোয়ান কি বলবে কে জানে। নির্মলা হয়তো বিরক্ত হয়ে বলে পাঠিয়েছে এখানে কেন, কাল ক্লাসে এসে দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে বোধহয় আমার ওপর। কিন্তু আমার কি নোট বইয়ের দরকার থাকতে পারে না? জরুরি দরকার। তুমি এনেছিলে কেন আমার নোট বই? এই সময় দারোয়ান এসে বলল, आइए बाबू, वो विजिटर्स रूम में बैठिए। আরে বাবা, এ যে ভিজিটার্স রুমে বসতে বলে, তার মানে নির্মলা চটেনি। অবশ্য চটবেই বা কেন, চটার আছেটাই কি এর মধ্যে? ভিজিটার্স রুমে গিয়ে বসার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি আর পায়ে স্যান্ডেল পরে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকল। পিঠের চুলগুলো খুলে এলিয়ে দেওয়া। ক্লাস থেকে ফিরে স্নান করেছে বোধহয়। বলল, কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের মধ্যে। এখানে তো কেউ নেই। নির্মলা সরকার শুধু আমার সামনে, শুধু দুজন আমরা এই ঘরে, কেউ কোথাও নেই। এই সুযোগে বলে ফেলি, এমন সুযোগ হয়তো জীবনে আর কখনো আসবে না। গত 1.5 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত এই শুভ পরম মুহূর্তটি আজ সমাগত এই মেয়েদের হোস্টেলের নির্জন ভিজিটার্স রুমে। এই সুযোগ ছাড়া ঠিক নয়,
যা হয় হবে, হয় এসপার না হলে ওসপার। এই ভেবে আমি ওর চোখের দিকে তাকালাম। দেখি নির্মলাও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো, অবশ্য আমার ভুলও মনে হতে পারে, তবে আমার আজও তাই ধারণা যে ওর চোখে সেদিন আমি প্রতীক্ষার দৃষ্টিই দেখেছিলাম। অতি অল্পক্ষণের জন্য এ কথা আমার মনে হয়েছিল। তারপরেই ওর দিকে তাকিয়ে আমি বললাম, ওই নোট বইটা নিতে এসেছি। ও, কাল একবার আসবো ভেবেছিলাম। নির্মলা আবার যেন প্রতীক্ষা ও আহ্বানের দৃষ্টিতে আমার দিকে তাকালো। দেবীর মতো রূপ, কি উজ্জ্বল চোখ মুখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতো একরাশ চুল, অপূর্ব রূপ ফুটেছে ওর। আমি চোখ নামিয়ে নিলাম। আজ আমার মনে হয় আমি ভুল করেছিলাম। কেন চোখ নামিয়ে নিয়েছিলাম? মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করার জন্য। নির্মলা সেদিন আশা করে এসেছিল। ওর আশা আমি ভঙ্গ করেছিলাম নিজের ভীরুতার জন্য। নির্মলা বলল, তবে এলেন না কেন? আসতে পারিনি শেষ পর্যন্ত আর কি, কাজ ছিল একটা। আর একটা আশ্চর্য কথাও বলল। সে কথা যে ও আমাকে বলবে এটা আমি আশাই করিনি। তবুও বলি, এই কথার গুরুত্ব তখন তত বুঝিনি, পরে যতটা বুঝেছিলাম। কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতো হাসলাম। বলুন না। না না, মানে ওই কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেছিল। আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না, অসংবদ্ধ প্রলাপ মাত্র। কিসের দেরি হয়ে গেল? না মানে কিছু না, দেরি হয়নি, এমনি বলছি। আপনি বড় অদ্ভুত লোক। কেন? কেন? আপনাকে কি বোঝাবো, নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাটা নিয়ে আসি। তখন আমি এটাই বুঝতে পারলাম না কিসের জন্য আমি অদ্ভুত লোক হলাম। মানে নির্মলার এই কথার অর্থ কি? একটু পরেই ও ফিরে এলো। এসে একটা অদ্ভুত কাণ্ড করল। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে কিছুক্ষণ আমার মুখের দিকে দেখল। তারপরে মুখ সরিয়ে নিল। আর মুখ সরিয়ে নিয়েই কেমন যেন খিলখিল করে হেসে উঠল সে। আমার মাথা ঘুরতে লাগলো। ক্লাসের মধ্যে নির্মলা গম্ভীর এবং সংযত একটি মেয়ে, তার এ কি লীলা! আমি খাতাটা হাতে নিয়ে উঠে পড়লাম। বললাম, তবে আজ আসি। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল। বলল, বসুন না। না, যাই, বাড়িতে কাজ আছে কিছু। চললেন তাহলে? ডিসকাশন রুমে দেখা হবে তো কাল? হ্যাঁ 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 হ্যাঁ, তাই দেখা হবে। কাল ডিসকাশন রুমে আসবেন তো? ঠিক। হ্যাঁ, আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে এলো। আমি টলতে টলতে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে বাড়ি যাওয়ার পথে কতবার ভাবলাম, নির্মলার এমন অদ্ভুত আচরণের অর্থ কি? অত গম্ভীর একটা মেয়ে অন্য কারো সঙ্গে তো কথাই বলে না ভালো করে। আমাকে কি তাহলে অন্য চোখে দেখে? কি জানি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পীড়াপিড়ি চলছে, কিন্তু বিয়ে করা আমার পক্ষে তখন অসম্ভব। নির্মলা আমার চোখে ও মনে জলজল করছে তখন। অন্য মেয়েকে ওর আসনে বসাতে পারবো না আমি। নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত এবং উচ্চশিক্ষিত পরিবারের মেয়েও। আমি খোঁজ নিয়ে দেখেছি। ওকে পেতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত দেওয়া। আমার মতো একজন নগণ্য ছেলেকে মেয়ে দেবে ওর বাবা মা? আমি কলেজ ছেড়ে দিলাম। ও কলেজে তিলে তিলে দগ্ধ হতে আমি পারবো না। মেডিকেল কলেজের মোড়া কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লাম, ফার্স্ট ক্লাসে অনার্সও পেলাম, কিন্তু এমএসসিতে সেকেন্ড ক্লাস হলো। তবে সেবার আমার বিষয়ে ফার্স্ট ক্লাসে কেউই ছিল না। কলকাতায় একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল সহজেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়াও কঠিন হতো না,
কিন্তু আমি নির্ঝঞ্ঝাটে জীবন কাটাতে চাই। পয়সার অভাব আমার নেই, ভগবানের ইচ্ছে। খাটজন্যই বা অত খাটবো না? বিয়ে থা না ছেলে পুলে, হেহি বেশ আছি। তবে নির্মলার কথা ভুলতে পারিনি, তাই জন্য বিয়েও করতে পারলাম না। এ যে কি টান, কি মোহ, কি করে কাউকে বোঝাবো জানি না। মন থেকে কিছুতেই সরাতে পারলাম না নির্মলাকে। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। সে নিজেও একজন ডাক্তার। একবার তার সঙ্গে দেখা হয়েছিল। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে। আমি জানতাম। রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই নিজেই তা জানি না। কলেজের ছুটির পর দু পায়ের গতি হয় লেডি ডাফরিন হাসপাতালের দিকে নিজে থেকেই। তখনও নির্মলার বিয়ে হয়নি। একদিন ওই রকম অভ্যেস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে, হাসপাতালের ঠিক নিচেই। এমন সময় এলো বর্ষা। সেটা ছিল আশ্বিন মাস। আমার কাছে ছাতা নেই। ছাতা টাতা বওয়ার অভ্যেস আমার কোনো কালেই খুব একটা ছিল না। তা যথারীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। সরে যেতে মন চাইছে না। ভিজে যাচ্ছি, কিন্তু কিসের আশায় চাতক পাখির মতো আকুল আগ্রহ নিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়েই অসাড়ে ভিজছি, তা বোধহয় সিদ্ধিদাতা ভগবানও বুঝতে পেরেছিলেন। তাই তিনি ডান হাত প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে নাতে দিলেন, যাকে বলে একেবারে রাতারাতি সিদ্ধি লাভ। তাই তো সব সাধনার এত নাম আমাদের দেশে। যাকে যাক, ও সব সাধনা টব সাধনা থাকবে, আমার ফল এলো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। এখনো তা ভাবলে অবাক হয়ে যাই আমি। হঠাৎ রাস্তার দিকের একটা জানালা খুলে গেল হাসপাতালের দোতলায়। একটি মেয়ে উঁকি মেরে রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখল। আমিও তাকে চিনলাম, নির্মলা। নির্মলা কিন্তু আমাকে একবার দেখেই হাত দিয়ে এগিয়ে আসতে ইঙ্গিত করল এবং জানালা থেকে তক্ষুনি সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের দিকে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। দেখি হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতা। আমি এগিয়ে গেলাম। কতকাল পরে দেখা। ও হাত জোড় করে বলল, নমস্কার। কোথায় আছেন, কি করছেন? কতদিন পর দেখা হলো। হ্যাঁ, তাই বটে, অনেকদিন পর দেখা। তা কি করছেন আজকাল? কলেজে প্রফেসরি করি। ছুটির পরে এ পথে আসছিলাম। বৃষ্টি এলো হাসপাতালের কাছে, তাই ওই জায়গায়। এমএসসিতে তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন, বিলেতে গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপও পেয়ে যেতেন। হ্যাঁ, তা পারতাম, কিন্তু গিয়ে কি আর হবে। পরক্ষণেই সংশোধন করে নিয়ে বললাম, আসলে বাবার শরীর খারাপ ছিল। আপনি এখানে কি করছেন? রেসিডেন্ট হাউস সার্জন। আমি তো আগের বছরই পাশ করে বেরিয়েছি। নির্মলার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম একবার। বালিকার চাঞ্চল্যের লেশ মাত্র নেই ওর মধ্যে। সুন্দরী পূর্ণ যৌবনার দীপ্তি এবং গাম্ভীর্য এসেছে। একটু যেন মোটা হয়ে পড়েছে। তবে আমারই চোখে পড়ল, অন্য কেউ হঠাৎ দেখলে ওকে মোটা বলবে না। মধুশ্রীতে পূর্ণিমার চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে তাকিয়ে আছে। ও কি বুঝতে পেরেছে যে আমি রোজই হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকি? অন্য কোনোদিন দেখেছে নাকি? আমি বললাম, ভালো আছেন তো? মন্দ নয়। আচ্ছা, আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে তো সবচেয়ে ভালো ছেলে ছিলেন আপনি। ও কিছু না, কত ভালো ছেলে ছিল। আপনিও তো খুব ভালো ছাত্রী ছিলেন। আসলে আমার ওই মরাকাটা পছন্দ হলো না। বিয়ে করেছেন? ও হঠাৎ করে এমন একটা প্রশ্ন করে বসলো, যে প্রশ্নের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু বড্ড আঘাত দিল প্রশ্নটা। বললাম, না, এখনো পর্যন্ত করিনি। আচ্ছা, নমস্কার, আজ আসি। আরে দাঁড়ান দাঁড়ান, ছাতাটা নিয়ে যান। ভিজছেন দেখেই এনেছিলাম ছাতাটা, পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। ছাতাটা নিয়ে চলে এলাম।
পরে অবশ্য নিজে আর যাইনি, ছাতা অন্য একজনের হাত দিয়েই ফেরত পাঠিয়ে দিলাম। এর পরের বছর কিংবা সেই বছরই নির্মলার বিয়ের খবর পেলাম। এরপর নির্মলার সঙ্গে আমার দেখা হয়েছিল মাত্র একবার। আমহা স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি আমি, হঠাৎ একটা মোটর দাঁড়িয়ে গেল পাশে। এই যে, নমস্কার। তাকিয়ে দেখি নির্মলা, বেশ মোটা হয়েছে। আমার কেমন যেন হঠাৎ লজ্জা লাগলো ওর সঙ্গে এভাবে দেখা হওয়াতে, কারণ আমিও মেদ বৃদ্ধির পথে কম এগোইনি। ওর চেয়ে দুজনের পাল্লাপাল্লিতে বোধহয় আমি জিতব। নির্মলা জিজ্ঞেস করলো, তা যাচ্ছেন কোথায়? আসুন, গাড়িতে উঠুন। দেখলাম গাড়িতেও একাই ছিল। না না, গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই তো সুকিয়া স্ট্রিটেই যাব। হ্যাঁ, গাড়িতে আসুন না, নামিয়ে দেব ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় বলুন? না না, থাক, থ্যাঙ্কস। ওই তো পাশের গলি, মোড়ের মাথায়, কতটুকু আর। নমস্কার। নির্মলা আমার দিকে কেমন যেন একটা করুণা আর সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকালো। সেই দৃষ্টি আমার কেমন যেন অসহ্য লাগলো। আমি আর দাঁড়াতে পারলাম না। নিজে মোটা হয়েছি বলে লজ্জাও হলো ওর সামনে দাঁড়াতে। এরপর ওর সাথে আর কোনো দিন দেখা হয়নি আমার। সে আজ বহু বছর আগের কথা, প্রায় 17-18 বছর আগের। দিন যত যায় নির্মলার কথাও ততই ভুলি। ক্রমে নির্মলার ছবিও অস্পষ্ট হয়ে এসেছিল এক সময়। কিন্তু সেদিন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যাপারটা ঘটে গেল। মাসখানেকও হয়নি এখনো। আমার এখনো মনে আছে, নীলিমা পরীক্ষার শেষে আমাকে বলেছিল, আসবেন আমাদের বাড়ি, বাবা খুব খুশি হবেন। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মরফোলজি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. নীলিমা এবং নির্মলার চরিত্রে সঙ্গীতা, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।